যখনই দল বেশি শক্তিশালী হয়ে গেছে তখনই কিন্তু জনগণের জন্য দুর্যোগ নেমে এসেছে। আজকে আমরা যখন সংস্কার নিয়ে আলোচনা করছি, আমরা শুনতে পাই যে বিএনপি এই 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 বিষয়ে দ্বিমত করছে। এখন দ্বিমতটা কি বিএনপি করছে না বিএনপির সঙ্গে অন্যরা দ্বিমত করছে, এই প্রশ্নটাও তো তোলা যায়। আমরা তো একটা রাজনৈতিক দল, একেবারে ছোট নয় বাংলাদেশ, এবং বেশ একটা বিরাট সংখ্যক মানুষ এই দলের সদস্য। তো আমাদের একটি চিন্তাধারা আছে। আমরা যখন সংস্কারের কথা বিগত সরকারের সময় কেউ বলতে সাহস করেনি, আমরা তো ৩১ দফার সংস্কারের প্রস্তাব আমরা এনেছিলাম, এবং সেটার উপরে তো আমরা প্রায় ২ বছর কাজ করে ২০২২ ডিসেম্বরে আমরা এই প্রস্তাব করে দিয়েছি। তো কাজেই এখানে সব সংস্কার কেউ কেউ করে ফেলবে, বিএনপি বাধা দিচ্ছে, অথবা বিএনপি সেই সংস্কার চায় না, দ্বিমত করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই ধরনের বক্তব্য যখন শুনি আমাদের মনে ব্যথা লাগে। আমরা মনে করি যে কেন এরকম হলো। আমরা তো সবাই একসঙ্গে আন্দোলন করেছি স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য, এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। তখন তো আমরা হাতে হাত মিলে কাজ করেছি। তাহলে আজকে হঠাৎ করে এই বিভেদ কেন সৃষ্টি হলো? এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের বিবেচনা করতে হবে। আরেকটি কথা বলি, সংস্কারে আমরা যেটা বললাম যে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করলাম নির্দিষ্টভাবে। অনেকে বলছেন, সরকারের পক্ষ থেকেও দেখি বক্তব্য আসে যে আমরা অনেক কিছুতে একমত হয়ে গিয়েছি, আর ২-১টা বিষয় রয়েছে, এখানে একমত হয়ে গেলে অসুবিধা কি? এখন আমি যদি প্রশ্নটিকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করি, আমি যদি বলি আমরা সবাই যদি একমত হয়ে যাব, তাহলে বাকশাল কি দোষ করেছে? বাকশালও তো সবাই একমত হবার কথাই বলছে। আমাদের পৃথিবীর মানুষ ভিন্ন চিন্তাধারা নিয়ে, বিলিয়ন বিলিয়ন মানুষ সবাই যে একভাবে চিন্তা করবে, এটা তো কোনো স্বাভাবিক কথা, সুস্থ কথা নয়। কাজে মানুষের তো মতবিরোধ থাকবে, এবং গণতন্ত্র কিন্তু সেটাই বলে যে মেজরিটি, রুল অফ মেজরিটি। আর পিয়ার সিস্টেমে ফিরে আসি, ইউরোপে আমরা জানি ইউরোপের সমাজ ব্যবস্থা ভিন্ন, ইউরোপের মানুষের কালচার ভিন্ন, ইউরোপের ইতিহাস ভিন্ন, ইউরোপের মানুষের চিন্তাধারা ভিন্ন। সেখানে ডাইভার্সিটি রয়েছে, মাইনরিটি রয়েছে, তাদেরকে তারা বিভিন্নভাবে হয়তো চিন্তা করেছে কিভাবে সমাজের এবং রাষ্ট্রের মূল ধারায় নিয়ে আসা যায়, এবং সেজন্য কিন্তু তারা পিয়ার সিস্টেমটি ইন্ট্রোডিউস করেছে। এবং পিয়ার সিস্টেমের যে এত রকমের ভার্সন আছে, এটা একটি কোনো নির্দিষ্ট ভার্সন নয়, বিভিন্ন ভার্সনে বিভিন্ন দেশে পিয়ার সিস্টেম। আমাদের দেশে গ্রামের মানুষ এই কমপ্লিকেশনের মধ্যে তো তারা নিজেদেরকে ফিট করতে পারবে না। তারা জানতে চায় যে আমার প্রতিনিধিকে। আমাদের দেশের সমস্যাটি কি জানেন? এদেশে আমি খোলাখুলি বলছি, এদেশে একটা নর্মাল যেটা আইনসঙ্গত কাজ, সেই কাজটিও কিন্তু তদবির ছাড়া হয় না। তো তখন কি হয়? গ্রামের মানুষটি কিন্তু ঘুরে ফিরে কোথায় যাবে? সচিবের কাছে তো যেতে পারবে না, ডিসি রুমে তো ঢুকতে পারবে না, পিএনওর কাছে যাওয়া কঠিন। তখন আমাদের কাছে আসে, যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি প্রতিনিয়ত, ভাবে যে আমাদের কাছে আসলে আমরা সম্ভবত তার ন্যায়সঙ্গত সমস্যাটি আমরা সমাধান করে দিতে পারি। আমি অন্যায় আবদারের কথা বলছি না, ন্যায়সঙ্গত সমস্যার সমাধানের জন্য কিন্তু বাংলাদেশে মানে কোনো কাজ হয় না এখানে। কারণ এখানে ব্যুরোক্রেসি এত শক্তিশালী। আমি মাঝে মাঝে বলি যে জেলা প্রশাসক এই নাম কোথা থেকে আসে? জেলা প্রশাসন করবেন ব্রিটিশ আমলের যে আমাদের যে সেই যুগ ছিল, আমরা তখন বিশেষ প্রশাসন করতাম, আমরা প্রশাসিত হতাম, তারা শাসক ছিল, আমরা শোষিত ছিলাম। তো সেই হিসাবে হয়তো জেলা প্রশাসক হবে। আজকে কেন জেলা প্রশাসক হবে? আমি যদি সংবিধানের যে টার্মটা আছে সেটা যদি আমি উল্লেখ করি, সেখানে বলা শব্দটি ব্যবহৃত হয়েছে পাবলিক সার্ভেন্ট। জেলা ডিসি সাহেব জেলা প্রশাসক কেন হবে? তিনি তো জেলা সেবক হওয়ার কথা, সেই নামটি তো আমরা ব্যবহার করি না। কিন্তু এখন জেলা প্রশাসক তো
আপনারা রাজধানীতে থাকেন, জেলা প্রশাসকের যে দুর্দান্ত প্রতাপ সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পারেন না সবসময়। জেলা প্রশাসকের অফিসে ঢোকা এটা একটা রীতিমতো যুদ্ধমদেহী ব্যাপার, এবং তার দর্শন পাওয়া, এবং সেখানে মানুষও মনে করে তার দর্শন পেলে তারা কৃতার্থ হয়ে গেল, কারণ সেরকম একটা পরিবেশ পরিস্থিতি রাজধানীর বাইরে। রাজধানীতে তো ভিন্ন রকমের, আপনারা জানেন। তো কাজে ওই যে আমি যেটা বলছিলাম যে PR, তো PR করতে গেলে তো মানুষ জানবে না যে তার প্রতিনিধি, এবং কাকে ভোট দিচ্ছে, কে MP হচ্ছে, কিছু বুঝতে পারবে না। এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি, করবে না। কাজে এখানে আর দীর্ঘ আমার মনে হয় খুব আলোচনা, আর যেটা বললাম ইটস এ কমপ্লিকেটেড প্রসেস, আমার মনে হয় না যে আমাদের দেশের মানুষ সেই কমপ্লিকেটেড প্রসেসের জন্য এখনো মানসিকভাবে বা তাদের যে কি বলবো, তাদের ইন্টেলেকচুয়াল দিক থেকে তারা যে প্রস্তুত হয়ে গিয়েছে সেটা হয়তো নাও হতে পারে। আর আরেকটি বিষয় এখানে রয়েছে, দেখুন আমাদের দেশে একটি কিন্তু বিরাট অভিযোগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো অনেক শক্তিশালী, তারা ক্ষমতার অপব্যবহার করে বা এটা করে সেটা করে। হয়তো কিছুটা সত্য হতে পারে, সব ক্ষেত্রে যে সত্য তা নয়। কিন্তু এখানে দেখুন PR করার অর্থটা কি, এটা একটু মূলে যেতে হবে। PR এর মূলে হচ্ছে আপনি ব্যক্তির যে অবস্থান সেটাকে দুর্বল করে দলের অবস্থানকে আরো শক্তিশালী করে দিচ্ছে। অর্থাৎ মানুষ ভোট দিবে দলকে, এবং দল নির্ধারণ করে দেবে কে MP হবে। তাহলে কি হচ্ছে, আমরা তো তাহলে আমাদের যে মৌলিক চিন্তাধারা যে জনগণ তাদের প্রতিনিধি থাকবে এবং জনগণের প্রতিনিধিরা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে, সেইটা তো তাহলে আর থাকছে না। এবং দলকে শক্তিশালী করে দিলে ব্যক্তিকে, যেখানে আমরা জনপ্রতিনিধিকে দুর্বল করে দিয়ে সেখানে একটি দলকে যদি আমরা শক্তিশালী করে দেই, তাহলে কিন্তু মানুষের যে সিস্টেমটা তৈরি হবে সেটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশনে পরিণত হবে। সেলফ কন্ট্রাডিকশন এই কারণে যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে সেটা হচ্ছে এই যে দল যেন অতিরিক্ত শক্তিশালী না হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস আমরা বিগত 54 বছরে দেখেছি, যখনই দল বেশি শক্তিশালী হয়ে গেছে তখনই কিন্তু জনগণের জন্য দুর্যোগ নেমে এসেছে।